বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। মহাপুরুষ ও মহানায়ক, এক অতীন্দ্রিয় অভিজ্ঞতা, প্রথম পর্ব। এই ঘটনাটি আমরা উত্তমের আত্মজীবনীমূলক একটি লেখা হারিয়ে যাওয়া দিনগুলি মোর থেকে নেওয়া হয়েছে। ঘটনাটি অতি সাধারণ এক মানুষ থেকে মহানায়ক হবার পথে ঘটে যাওয়া এক অনন্য সাধারণ অভিজ্ঞতা। এই উত্তরণের শুরুতে ঘটে যাওয়া ঘটনাটি উত্তম কুমারের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, যা পরবর্তীকালে অরুণ কুমারকে সারা বাঙালি সমাজ উত্তম কুমার নামে জানতে পারবে। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় দরজায় দরজায় যখন আগামী দিনের মহানায়ক একটি ছোট রোলের জন্য ঘুরে বেড়াচ্ছেন, ঠিক সেই সময় শীতের বিকেলে একজন মহাপুরুষের আবির্ভাব তাঁর জীবনে। সারা জীবন উত্তম তার স্মৃতিপটে যত্ন করে রেখে দিয়েছিলেন। উত্তম লিখছেন, এক নিদারুণ হতাশা ও ব্যর্থতা ক্রমশ আমাকে পেয়ে বসতে লাগলো। কিছুই ভালো লাগে না। তাই অনেক সময় অফিসের পর একা গিয়ে বসে থাকতাম গড়ের মাঠে অথবা গঙ্গার ধারে। চেয়ে থাকতাম আর মনে মনে ভাবতাম, কি হলো আমার। কলকাতার লোক ফিরে যেত তাদের নিজের বাড়িতে। আমি ভাবতাম সকলেই কেমন আনন্দে রয়েছে, আমি কেবল সহ্য করছি এই নিদারুণ দুঃসহ মনোযন্ত্রণা। রাস্তার বাতিগুলো জ্বালিয়ে দিয়ে যেত কর্পোরেশনের কর্মীরা। তীব্র হেডলাইট ফেলে গাড়িগুলো ছুটে যেত। আমার খবর কেউ রাখত না। কোনো ক্ষতি নেই। জীবনে প্রতিষ্ঠাই যদি না পেলাম, তাহলে বেঁচে থেকে কি লাভ? একা একা বসে এই সবই চিন্তা করতাম। তখন বোধহয় শীতকাল। গঙ্গাসাগর বা ওই ধরনের কোনো একটা মেলা উপলক্ষে লোক আসছে দলে দলে। হঠাৎ আমার কাছে কে যেন বলল, বাবুজি কুছ হুয়া? চমকে উঠলাম। মুখ ফিরিয়ে দেখলাম এক গেরুয়া বসনধারী সন্ন্যাসী। অত ঠান্ডায়ও গায়ে কিছু নেই, ছাই মাখা, মাথা কামানো, মুখে দাড়ি গোফের চিহ্ন নেই। দীর্ঘ চেহারা, কিন্তু চোখের চাহনি অদ্ভুত। আমার চোখের উপর চোখ পড়ায় মনে হলো যেন আমার সমস্ত মনটাকে সে দেখতে পাচ্ছে। মুখ ঈষৎ রক্তাভ। তার চোখে পড়ায় কেমন যেন অস্বস্তি বোধ করলাম। বিরক্ত যে হলাম না তাও নয়, কারণ একটা বিশ্বাস ছিল এই গেরুয়ার অন্তরালে যারা থাকে তারা সকলেই ঠগ আর চোর ছাড়া কিছু নয়। সংসারে কিছু করবার চেষ্টা বা ইচ্ছে তাদের নেই, কেবল পরের ঘাড়ে বসে খাওয়া তাদের লক্ষ্য। আমিও বললাম, কিছু হবে না বাবা, সরে পড়ো। হবে না? হবে না মানে কি? আবার চমকে উঠলাম সন্ন্যাসীর এই পরিষ্কার বাংলা শুনে। তবে কি লোকটা বাঙালি? তখন কম বয়স, চপলতা হিসেবে উপদেশ দেওয়ার ইচ্ছেটাও প্রবল, কারণ এই উপদেশ দিতে গেলে তো আর খরচ হয় না। যদি তা হতো তাহলে আপনারা আমার মতনই লক্ষ্য করতেন সংসারে অনেক উপদেশই বন্ধ হয়ে গিয়েছে। আর একটা আশ্চর্য জিনিস এই যে ব্যাপারে আমাদের জানা নেই, কোনো অভিজ্ঞতাই নেই, তার সম্বন্ধে সেই বিষয়ে আমরা আগে উপদেশ দিই। আর যে উপদেশের পাত্র আমরা সবসময় লক্ষ্য রাখি সে আমার চেয়ে দুর্বল কিনা। তাই দেখি বড় ছোটকে উপদেশ দেয়, সবল দেয় দুর্বলকে। প্রতিপক্ষ যদি সবল হয় তাহলে উপদেশ দেবার ইচ্ছে আমাদের চলে যায়। আর চোখের উপর তাকে ভুল করতে দেখলেও বলি, ঠিক বলেছেন আপনি। এক্ষেত্রে সন্ন্যাসী আমার কাছে প্রার্থী, আর আমি ইচ্ছে করলে 2 বা 4 পয়সা দিয়ে দাতার আসনে বসতে পারি। সুতরাং আমার অবস্থা ওর চেয়ে সবল। তাই একটু গলা ছেড়ে বললাম, বেশ চেহারাটা তো দেখছি তোমার, খেটে খেতে পারো না? আমার কথা শুনে সন্ন্যাসী হেসে উঠলেন। তারপর বললেন, খেটে খাবো না বলেই মা বাপের কাছ থেকে পালিয়েছি, তবে খাটবো কেন? না, এর কথা সাধারণ সন্ন্যাসীর মতো নয়। কেমন যেন লাগলো। তাই বললাম, কি বলছেন? কিছু তো বুঝতে পারলাম না। ঘটনার পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে শুনুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।